বিদ্যুৎ তো আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু এই বিদ্যুৎ কোথা থেকে আসে আর কোথায় বা তৈরি হয় সেটা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা জানবো যে তাপবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। তবে স্পেসিফিক্যালি আজকে আমরা জানার চেষ্টা করব যে কয়লার সাহায্যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলো কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। একটা তাপবিদ্যুৎ কেন্দ্র বিশাল বড় এলাকা জায়গা জুড়ে থাকে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার, আর জায়গাটা বিভিন্ন পার্টে ভাগ করা থাকে। যেহেতু কয়লার সাহায্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপন্ন করে জলকে গরম করা হয়, এর জন্য এখানে প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে যদি কয়লা শেষ হয়ে যায় তাহলে বিদ্যুৎ তৈরির কাজ বন্ধ হয়ে যাবে। এর জন্য এখানে 1 মাস থেকে 45 দিনের কয়লা স্টক করে রাখা হয়, যেটা প্রায় 1.5 মিলিয়ন টন। আর তাপবিদ্যুৎ কেন্দ্রের যে জায়গায় কয়লা স্টক করে রাখা হয় সেই জায়গাটিকে কোলইয়ার্ড বলা হয়। এটা বিশাল বড় জায়গা যে পুরো একটা ট্রেন এখানে প্রবেশ করানো যায়, কারণ বেশিরভাগ তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ট্রেনের সাহায্যেই আসে। তারপর ট্রেন থেকে ওই কয়লাগুলোকে আনলোড করে কোলইয়ার্ডে স্টক করে রাখা হয়। কয়লাগুলো যখন আসে তখন এক একটা কয়লা এক এক আকারের হয়, কোনোটা ছোট আবার কোনোটা বড়। এর জন্য কয়লাগুলোকে ক্রাশ মেশিনের মধ্যে পাঠিয়ে ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়। তারপর ছোট ছোট কয়লাগুলোকে পাউডারে পরিণত করার জন্য বড় মিল বলে একটা মিলের মধ্যে পাঠানো হয়। এখানে ওই কয়লাগুলো একেবারে পাউডারের মতো হয়ে যায়, মানে যেমন পাউডার আমরা মুখে মাখি একেবারে ওই রকম ধুলোর মতো। এটা করা হয় যাতে কয়লাগুলো সম্পূর্ণ জ্বলে যেতে পারে, আর এতে ছাইও কম উৎপন্ন হয়ে থাকে। এটা আপনারাও বুঝতে পারবেন যে যখন আপনারা কোনো কাঠের ঘুড়ি জ্বালাবেন তখন দেখবেন অনেক বেশি ছাই উৎপন্ন হয়, কিন্তু ওই কাঠটাকেই যদি গুঁড়ো করে একেবারে ডাস্টের মতো করে জ্বালানো যায় তাহলে অনেক কম ছাই উৎপন্ন হবে। আর এটা করলে কয়লাগুলো একেবারে ভালোভাবে জ্বলে যায় এবং কয়লা নষ্ট কম হয়। এরপর ওই কয়লার ডাস্ট চলে যায় বয়লার মেশিনে। এখানে সব সময় আগুন জ্বলছে, আর এই আগুন ক্রমাগত জ্বালিয়ে রাখার জন্যই এই কয়লাটাকে ব্যবহার করা হয়। বয়লারের মধ্যে উপরে সরু সরু পাইপের মতো থাকে। এর মধ্যে যখন কয়লা পড়ে তখন 2 ধরনের ছাই উৎপন্ন হয়। একটা ছাই হয় ভারী, যেটা বয়লারের নিচে জমা হয়, আর একটা ছাই হয় হালকা, যেটাকে আমরা ফ্লাই অ্যাশ বলে থাকি। সেটা বয়লার থেকে সরু সরু লম্বা চিমনির মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। আর যে ছাইটা ভারী হয় মানে বটম অ্যাশ, সেটাকে সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠানো হয়, কারণ এই ভারী ছাইটাকে সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। কিন্তু যে ছাইটা বাইরে বেরিয়ে যায় ওই ছাইটার মধ্যে প্রচুর পরিমাণে কয়লা থাকে, আর সেটা যদি পরিবেশে বেরিয়ে যায় তাহলে ভাবুন ওই এলাকার পরিবেশের কি অবস্থা হবে। এই জন্য যে লম্বা লম্বা চিমনিগুলো থেকে এই ছাইটা বের হয় সেখানে ইলেকট্রোস্ট্যাটিক প্রিপিটিয়ার বসানো থাকে, যেটা ওই ছাইগুলোকে পরিবেশে বেরিয়ে যাওয়া থেকে আটকায়। তাহলে এতদূর আমরা বুঝলাম যে পানিটা আসলে কিভাবে গরম হচ্ছে। একবার কি ভেবে দেখেছেন স্টিমকে যদি প্রেসারের মধ্যে রাখা যায় তাহলে সেটা কত ফোর্স ক্রিয়েট করতে পারে। বাড়িতে আপনারা এইটুকু একটা প্রেসার কুকারের মধ্যে যখন বাষ্প তৈরি হয় আর সেটা যখন প্রেসার কুকারের সিটিকে একদম উপরে তুলে দেয়, একবার ভাবুন যে হিউজ পরিমাণ পানিকে যদি বাষ্প করে প্রেসারের মধ্যে রাখা যায় তাহলে তার মধ্যে কতটা পরিমাণে শক্তি তৈরি হয়ে যায়। আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। পাওয়ার প্ল্যান্টের অন্য একটা জায়গায় একটা বিশাল বড় টারবাইন লাগানো থাকে, আর যার সাথে জোড়া থাকে একটা মোটর। একটা জিনিস হয়তো আপনারা জানতে পারেন যে বিদ্যুৎ যদি প্রয়োগ করা হয় তাহলে মোটর ঘোরে, কিন্তু ওই মোটরকে যদি উল্টা দিকে ঘোরানো হয় তাহলে বিদ্যুৎ তৈরি হয়, ঠিক যেরকমভাবে জেনারেটর কাজ করে। এবার ব্রয়লারে যে বাষ্পটা তৈরি করা হয়েছিল সেই বাষ্পটাকে ওই টারবাইনের মধ্যে খুব প্রেসারে প্রয়োগ করা হয়, যার ফলে টারবাইনটা খুব দ্রুত ঘুরতে থাকে এবং নিজে ঘোরার সাথে সাথে ওই মোটরটাকেও ঘুরিয়ে থাকে। মোটরটা প্রায় 3000 আরপিএম গতিতে ঘুরতে থাকে, যার ফলে তৈরি হয় বিদ্যুৎ। এবার এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা চলে যায় একটা ট্রান্সফরমারে, আর এই ট্রান্সফরমারটা স্টেপ অফ পাওয়ার ট্রান্সফরমার হয়। এটা ওই উৎপন্ন হওয়া বিদ্যুৎ থেকে অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য এর ভোল্টেজটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, প্রায় 2,20,000 ভোল্ট করে দেয়, যেটা বিদ্যুতের তারের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। এবং যে এলাকায় বিদ্যুৎ পাঠানোর দরকার হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগিয়ে ওই ভোল্টেজটাকে কমিয়ে বিদ্যুৎটাকে এলাকায় সাপ্লাই করে দেওয়া হয়। এর জন্য আপনি দেখে থাকতে পারবেন যে যে এলাকায় বিদ্যুৎ তৈরি করা হয় সেখানকার পাওয়ার ট্রান্সফরমার থেকে ওই এলাকাকে বিদ্যুৎ দেওয়া হয় না। তার কারণ হলো এই বিদ্যুতের ভোল্টেজ অনেক বেশি হয়ে থাকে। এবার আরেকটা জিনিস জানার আছে, যে বাষ্পটার সাহায্যে টারবাইনটা ঘুরছিল সেটা আসলে কোথায় গেল। তো টারবাইনের নিচে একটা ওয়াটার চেম্বার থাকে,
বাষ্পটা টারবাইনের মধ্যে ঘুরতে ঘুরতে যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা জলে পরিণত হয় এবং জলে পরিণত হয়ে ওই চেম্বারে জমা হতে থাকে, যাকে পুনরায় বয়লারের মধ্যে পাঠিয়ে আবার ব্যবহার করা হয়, মানে আবার গরম বাষ্পে পরিণত করা হয়। বাষ্পকে ব্যবহার করার পরে ওটাকে ঠান্ডা করতে হয় যাতে আমরা পুনরায় বয়লারে ব্যবহার করতে পারি। এজন্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে বড় বড় চোঙার মতো একাধিক কুলিং টাওয়ার লাগানো থাকে। যদি আপনি কখনো তাপবিদ্যুৎ কেন্দ্র দেখে থাকেন তাহলে দূর থেকে দেখতে পাবেন যে বড় বড় চোঙার মতো যে সমস্ত টাওয়ারগুলো থাকে সেগুলোর উপরে একটা ধোঁয়া বেরোয়। তখন হয়তো আপনাদের মনে হয় যে এই ধোঁয়াটা যে বেরোচ্ছে এটার কারণে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু না, এগুলো আসলে বাষ্প হয় যেগুলো পুনরায় বায়ুমণ্ডলের সাথে মিশে যায়। এর থেকে কোনো পরিবেশ দূষণ হয় না। লম্বা লম্বা সরু সরু যে টাওয়ারগুলো থাকে সেগুলো থেকে যে ধোঁয়া বের হয় সেইগুলো থেকে পরিবেশ দূষণ হতে পারে, কিন্তু বড় বড় যে টাওয়ারগুলো থাকে সেখান থেকে যে ধোঁয়া বের হয় সেগুলো অ্যাকচুয়ালি ধোঁয়া নয়, ওগুলো হয় জলীয় বাষ্প। আর এর মধ্যে জলীয় বাষ্পকে ঠান্ডা করে আবার জলে পরিণত করা হয়। যেহেতু সম্পূর্ণ জলীয় বাষ্প পরিণত করা হয় না, এজন্য যেটা বেঁচে থাকে সেটা উপর দিয়ে বের হয়ে যায়। এই কুলিং টাওয়ারগুলোর নিচে একটা বড় মেশিন থাকে, বাষ্প জলে পরিণত হওয়ার পর ধীরে ধীরে ওই মেশিনের মধ্যে জমা হয়, যাকে পুনরায় পাইপের মাধ্যমে বয়লারের দিকে পাঠিয়ে দেওয়া হয়। হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে তাপবিদ্যুৎ কেন্দ্র কোনো নদীর ধারে কিংবা বড় কোনো জলাশয়ের পাশেই তৈরি করা হয়। তো এর কারণটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে অবশ্যই পানি প্রয়োজন। সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্র কোনো নদীর জল বা জলাশয়ের জলকে সরাসরি ব্যবহার করে না। নদীর জল পাম্পের সাহায্যে তুলে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব রিজার্ভার বা জলাশয়ের মধ্যে স্টোর করে রাখা হয়। এরপর এই জল থেকে দূষিত পদার্থগুলো মিনারেলকে বের করে নেওয়া হয় যেন জলের মধ্যে জল ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল না থাকে। এরপর ওই জলটাকে ইকোনোমার নামক বয়লারের সঙ্গে লাগানো একটা জলের ট্যাঙ্কে পাঠানো হয় এবং এরপর ওই জলকে বাষ্পে পরিণত করে আবার পুনরায় টারবাইনে। ক্রমাগত এইভাবে এই সাইকেল চলতেই থাকে, যার ফলে আমরা বাড়িতে লাইট পাখা চালাতে পারি বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি। তো সম্মানিত ভিউয়ার্স, মোটামুটি একটা তাপবিদ্যুৎ কেন্দ্রে এভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো একটি লাইক করবেনই, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।